হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে 2024-25 সালের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের 208 নম্বর পেজে যে ভূগোল প্রশ্নপত্র দেওয়া আছে সেই প্রশ্নপত্র সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রশ্নের উত্তর, ম্যাপ পয়েন্টিং, শর্ট ব্রড সবই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা ধৈর্য দিয়ে একটু মন দিয়ে শোনো, দেখো তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এটা হচ্ছে তোমার 208 নাম্বার পেজ। 208 নাম্বার পেজে এই যে আছে বাঁকুড়া জেলা স্কুল। ঠিক আছে, বাঁকুড়া জেলা স্কুল। ফুল মার্কস হচ্ছে 90, টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, প্রথম যেটা আছে সেখানে কিন্তু কোনো অল্টারনেট দেওয়া থাকে না, 14টার মধ্যে 14টাই করতে হয়। 1 নাম্বার 1 × 14। তা দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আছে যে যে প্রক্রিয়ায় নিম্ন ভূমিভাগ ধীরে ধীরে উচ্চভূমিতে পরিণত হয়, তাহলে কোনটা হবে? তোমার নিম্ন উঁচুতে হচ্ছে, তাহলে আরোহণ। ঠিক আছে, আরোহণ মানে সঞ্চয় যেটাকে বলছে। তারপরে আছে নিম্নের যেটি নদীর ক্ষয় প্রক্রিয়ার অন্তর্গত নয়, কোনটি হবে? তোমার আকর্ষণ। আকর্ষণটা কিন্তু নদীর ক্ষয় প্রক্রিয়ার নয়, এটা তোমার পৃথিবীর ইয়ে। তারপর আছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ত্রিকোণাকার ভূমিরূপ কোনটি? কেম। হ্যাঁ, ত্রিকোণাকার ভূমিরূপ হচ্ছে কেম। তারপর আছে বায়ুমণ্ডলের ওজোন স্তরের অস্তিত্ব প্রথম জানা যায় যে বছর? 1913। এই দেখো 1913, খ যেটা আছে সেটা হবে আনসার। নেক্সট হচ্ছে সাহারা মরুভূমি থেকে ইউরোপ মহাদেশে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো লেভেজ। লেভেজ, ঘটা হবে আনসার। নেক্সট হচ্ছে ভরা জোয়ার ঘটে মাসে দুবার। মাসে দুবার, এটা হবে আনসার। তারপর আছে লেজিওনিয়ার্স রোগ যে বিষয়ের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে তোমার স্ক্র্যাবার। হ্যাঁ, বায়ু দূষণ স্ক্র্যাবারের সঙ্গে। তারপরে যেটি গঙ্গার উপনদী, কোনটা গঙ্গার উপনদী এগুলোর মধ্যে? চম্বল। দেখো, এটা হচ্ছে গঙ্গার উপনদী। তারপর আছে বিজাতীয় বিষয়টি চিহ্নিত করো, তাহলে এখানে এগুলোর মধ্যে বিজাতীয় কোনটা আছে? দেখো, সোমোরারি, প্যাংগং, এগুলো সব হ্রদ। আনাসাগর এটাও হ্রদ, কিন্তু রূপকুণ্ডটা নয়, তাহলে এটা হবে তোমার বিজাতীয়। তারপর আছে নিম্নের যেটি উদীয়মান শিল্পের অন্তর্গত নয়, কোনটা উদীয়মান শিল্পের অন্তর্গত নয়? এগুলো সবই পেট্রোকেমিক্যাল শিল্প, কিন্তু কার্পাস বয়নটা কিন্তু তোমার হচ্ছে উদীয়মান শিল্পের অন্তর্গত নয়। তারপর আছে দেখো 73A সূচক, সংখ্যা সূচক ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন বা আরএফ কত হবে? তাহলে দেখো, শুধু 73/A আছে, তাহলে হবে 1:250,000। ঠিক আছে, 1:250,000, এইটা হবে আনসার। তারপর আছে ভারতের প্যারিস নামে পরিচিত শহরটি হলো কোনটা? জয়পুর। জয়পুরকে ভারতের প্যারিস বলা হয়। তারপর আছে দেখো 2011 সালের সেন্সাস অনুযায়ী যে রাজ্যে নারী পুরুষের অনুপাত সব থেকে কম, সেটা কোথায়? হরিয়ানা। হরিয়ানা, ঘয়ে আছে। তারপরে দেখো উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর যে স্থানে পরস্পর ছেদ করেছে, সেটা কোথায়? ঝাঁসি। ঠিক আছে, দুটো করিডোর তোমার ঝাঁসিতে ছেদ করেছে, তাহলে এটা হয়ে গেল ক বিভাগ। এবারে চলে আসছি খ বিভাগ। এখানে দেখো তোমার 6টা প্রশ্নের উত্তর করতে হবে, 1 নাম্বার করে দেওয়া আছে 7টি। ঠিক আছে, শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। তাহলে দেখো প্রথম যেটা আছে কি আছে? জেট বায়ু এক ধরনের জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক আছে। তারপর আছে দেখো প্রক্সিজিয়ান জোয়ার সর্বোচ্চ জোয়ার নামে পরিচিত। হ্যাঁ, ঠিক আছে, এটা সঠিক। তারপর আছে উষ্ণ মরু অঞ্চলে প্রায় হ্রদগুলি স্থানীয় ক্ষয় সীমা রূপে অবস্থান করে। হ্যাঁ, এটাও ঠিক আছে, স্থানীয় ক্ষয় সীমা রূপে অবস্থান করে। তারপর আছে ভাগীরথী ও অলকানন্দা নদী দুটি রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে। না, এটা তোমার অশুদ্ধ। তারপর আছে ভারতের একক বৃহত্তম শিল্প হলো কার্পাস বয়ন শিল্প। হ্যাঁ, ঠিক আছে, শুদ্ধ। তারপর দেখো সমস্ত উপগ্রহ চিত্রই ত্রিমাত্রিক হয়। সমস্ত উপগ্রহ চিত্রই ত্রিমাত্রিক হয় না, এটা ভুল আছে। তারপরে আছে দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সবুজ বনভূমিকে লাল রঙে দেখানো হয়। হ্যাঁ, সঠিক। তো এবারে দেখো শূন্যস্থান পূরণ, এটা হয়ে গেল। এবার শূন্যস্থান পূরণ দেখো, এখানে 6টা করতে হয়, 1 নাম্বার করে দেওয়া আছে 7টা, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু একটা তোমার এক্সেস দেওয়া থাকবে। কিন্তু দেখো প্রত্যেকটাই তোমরা টার্গেট করো। ঠিক আছে, যদি কোনোটা ভুল হয় তাহলে সেটা কিন্তু বাদ যাবে, পুরো নাম্বারটা তখন পাবে। ঠিক আছে, ছেড়ে এসো না। তাহলে দেখো এখানে কি বলছে, দুটি শার্ক বা করির মাঝে করাতের মতো তীক্ষ্ণ শৈলশিরাকে কি বলে? এরিটি। ঠিক আছে, এরিটি হবে আনসার। এরিটি, এখানে লিখবে তোমরা এরিটি। তারপর আছে ড্যাশ নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে? কাবেরী। কাবেরী নদীর বদ্বীপকে তোমার বলছে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। তারপর আসছে আফ্রিকার কালাহারি মরুভূমির সৃষ্টিতে ড্যাশ স্রোতের প্রভাব লক্ষ্য করা যায়, এটা হচ্ছে তোমার বেঙ্গুয়েলা। এখানে লিখবে তোমার
বেঙ্গুয়েলা স্রোতের প্রভাব লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে তোমার 2 নম্বর জাতীয় জলপথটি NW2 ড্যাশ নদীর সঙ্গে যুক্ত, ব্রহ্মপুত্র। প্রথম কার্ডটা গঙ্গা আর দ্বিতীয়টা হচ্ছে ব্রহ্মপুত্র, এখানে লিখতে হবে তোমার ব্রহ্মপুত্র। তারপর আছে উত্তর পূর্ব ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো ইম্ফল। এখানে লিখবে তোমরা ইম্ফল, হসি ময় ফয়ে ল, ইম্ফল। তারপরে ভারতের ড্যাশ বন্দরটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর হিসাবে নামাঙ্কন করা হয়েছে। কলকাতা বন্দর, কলকাতা বন্দরটি তোমার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর হিসাবে নামকরণ হয়েছে। ড্যাশ মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলে, লবণাক্ত মাটিকে তোমার শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। হয়েছে, তাহলে এটা হয়ে গেল তোমার শূন্যস্থান পূরণ। এরপর দেখো দুটি একটি কথায় উত্তর দাও। এখানে তোমার কটা আছে দেখো, এখানে কিন্তু 1:6, এখানে তোমার 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, আছে তোমার 8টা, মানে এক্ষেত্রে কিন্তু দুটো তোমার বেশি দেওয়া আছে। তা দেখো কি প্রথমে কি বলছে, ভারতের কোন রাজ্যে ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? কোন রাজ্যে হবে? উড়িষ্যা, উড়িষ্যাতে ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। তারপরে আছে ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী কোনটি? ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী হচ্ছে তোমার নর্মদা। ঠিক আছে, তারপরে ধান কি? ধান হচ্ছে তোমার রাজস্থান মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদকে বলছে ধান। ঠিক আছে, তারপর আছে একটি সি বর্জ্যের বা সি ওয়াস্ট এর উদাহরণ। তাহলে সি ওয়াস্টের উদাহরণ কি হবে তোমার? এটা হচ্ছে তোমার সি ওয়াস্টের উদাহরণ নষ্ট হয়ে যাওয়া সিমেন্ট সিরামিক টাইলস। ঠিক আছে, সিমেন্টের যে সিরামিক টাইলস যেগুলো, সেটাই হচ্ছে তোমার সি ওয়াস্টের উদাহরণ। তারপরে হচ্ছে বর্জ্য পৃথকীকরণ কোন ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত? কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। তারপরে আছে বায়ুর দিক নির্দেশের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তোমার বাত পতাকা বায়ুর দিক নির্দেশের জন্য ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে তোমার পশ্চিম ঘাটের দক্ষিণতম গিরিপথ কোনটি? হচ্ছে তোমার পলিঘাট। তো হচ্ছে তোমার পালঘাট হচ্ছে তোমার পশ্চিম ভারতের দক্ষিণতম বন্দর, তা গিরিপথ। তারপর আছে ভারতের কোন বিমানবন্দর ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত? এটা হচ্ছে তোমার গোয়ার পানাজি বন্দর। গোয়ার পানাজি বন্দরটা তোমার ডাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো ডান বাম যেটা আছে এটা ম্যাচ করতে হবে। এখানে তোমার 4টে দেওয়া থাকে, তাই 4 নাম্বার। তাহলে দেখো প্রথম যেটা আছে কপিলধারা, কপিলধারাটা হচ্ছে তোমার নর্মদার সঙ্গে, এটা তাহলে 1 নাম্বার। তারপরে আছে দেখো ল্যাম্বার্ট ডোম, ল্যাম্বার্ট ডোমটা হচ্ছে তোমার রসেমতানে, এই যে এইটার সঙ্গে, অর্থাৎ এটা হচ্ছে 2। তারপরে দেখো হীরাকুন্দ, হীরাকুন্দটা হচ্ছে তোমার মহানদী, মহানদী আছে এখানে হচ্ছে তোমার 3। আর বায়ুর ক্ষয়ের ফলে মাশরুম শিলা 4। তাহলে এটা হয়ে গেল। এরপর তাহলে দেখো চলে আসছে তোমার 2 নম্বরের প্রশ্ন, 6টা করতে হবে। এখানে দেখো 6টা আছে কিন্তু 12টা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটাতে কিন্তু অল্টারনেট দেওয়া আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি কিন্তু প্রত্যেকটাই তোমাদের বলছি। প্রথম যেটা আছে পর্যায়ন কিভাবে কার্যকরী হয়। দেখো পর্যায়নটা হচ্ছে তোমার ক্ষয় সঞ্চয় সমস্ত জিনিসটা একসঙ্গে কিন্তু বলছে তোমার পর্যায়ন। ঠিক আছে, আমি তোমাদের দেখাই। দেখো পর্যায়নটা হচ্ছে, পর্যায়ক্রম কি বলছে, চেম্বার পর্যায়ন বা ক্রমায়ন হচ্ছে চেম্বার স্যানিটারি 2 বিজ্ঞানী প্রথম পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন। ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজের মাধ্যমে অসমতল এবং বন্ধুর ভূপ্রকৃতি সমতল ভাগে পরিণত হওয়ার পর্যায়কে পর্যায়ন বলে। এক কথায় বলা হয় অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন, একে ক্রমায়নও বলা হয়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো বিন্দু বার কি? তাহলে দেখো বিন্দু বার এটা কিন্তু একটা নতুন প্রশ্ন। বিন্দুবার এটা নদীর ক্ষয়ের সঙ্গে যুক্ত আছে। দেখো বিন্দুবার হচ্ছে পলল দ্বারা গঠিত একটি সঞ্চয়জাত বৈশিষ্ট্য। ঠিক আছে, নদীর পলল দ্বারা গঠিত একটা সঞ্চয়জাত বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য। এটি নদীর অভ্যন্তরীণ বাঁকে জমা হয়, অর্থাৎ নদীটা যে ধরুন এরকম করে যে বাঁক নিচ্ছে, এটা হচ্ছে বাইরের আর এটা হচ্ছে ভিতরের। ঠিক আছে, এরকম করে যে বাঁকটা নিচ্ছে এটা বাইরের দিকের, অর্থাৎ জলটা এসে এই জায়গাতে আঘাত হানছে, আবার এই জায়গা থেকে এইখানে আসছে। তাহলে এটা যদি বাইরের হয় এটা হচ্ছে ভিতরের। ঠিক আছে, অর্ধচন্দ্রাকৃতির হয়, অর্থাৎ এই জায়গাতে তোমার এই পলিগুলো এসে যখন এখানে
জমা হচ্ছে তখন সেটা অর্ধচন্দ্রাকৃতির হচ্ছে। নদীর প্রবাহ বাধাগ্রস্ত হলে নদীর ঘুরপথ নয়, অর্থাৎ নদী একটু ঘুরতে শুরু করে, সময়ের সাথে সাথে বাঁকগুলি আরও গভীর হতে থাকে, নদী তার বাইরের তীর কেটে এবং ক্ষয় করে, ফলে ভিতরের বিন্দুবার গঠিত হয়। তাহলে এই জায়গাতে যে সঞ্চয়ের ফলে যে অর্ধচন্দ্রাকৃতি যে পলি গঠিত যে ভূমিটি সৃষ্টি করছে সেটিকে বলছে তোমার বিন্দুবার। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে প্রশ্ন, সেটা হচ্ছে শিশির এবং কুয়াশা অধঃক্ষেপণ নয় কেন। দেখো শিশির এবং কুয়াশা এই দুটো কিন্তু হচ্ছে ঘনীভবন। হ্যাঁ, তোমাদের দেখায় ঘনীভবন, এগুলো কিন্তু অধঃক্ষেপণ নয়। অধঃক্ষেপণ হচ্ছে বৃষ্টি। দেখো শিশির এবং দুটো বলেছে তোমার কি কি, শিশির এবং কুয়াশা, অর্থাৎ এই দুটোকে বলছে শিশির এবং কুয়াশা। শিশির, কুয়াশা, ধোঁয়াশা, মেঘ এগুলো সবই হচ্ছে তোমার ঘনীভবনের রূপ। আর অধঃক্ষেপণের রূপ হচ্ছে তোমার বৃষ্টিপাত, তুষারপাত, এগুলো হচ্ছে তোমার অধঃক্ষেপণের রূপ। তাহলে ঘনীভবন কেন বলছে, তার কারণ হচ্ছে রাতে তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলের অল্প আর্দ্রতা ঘনীভূত হয়ে ঘাস, গাছ বা ভূপৃষ্ঠের অন্যান্য বস্তুর উপরে জলকণার রূপে অবস্থান করে, এটি হলো শিশির। তাহলে দেখো এটা যেহেতু তোমার ওই ঘনীভূত হয়ে অবস্থান করছে বা ঘনীভবন হচ্ছে, তাই এটিকে তোমার অধঃক্ষেপণ বলা যায় না, এটা কিন্তু ঘনীভবন। এরপর কুয়াশা কি বলছে, কুয়াশা হচ্ছে শীতকালে দীর্ঘ রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণে ভোর রাতে অধিক শীতল হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ভূমি সংলগ্ন নিম্ন বায়ুস্তরে ভাসতে থাকে, এটি হলো কুয়াশা। ঠিক আছে, শহর কলকারখানা অঞ্চলে বায়ুতে ধূলিকণা ধোঁয়া বেশি হলে কুয়াশা বেশি হয়। তাহলে এটা গেল তোমার কুয়াশা। এরপরে কি আছে, নিউফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন। তাহলে দেখো নিউফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকছে কেন, এটার তোমার কারণ আছে, আমি দেখাই তোমাদের। নিউফাউন্ডল্যান্ড উপকূল সারা বছরই কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকে। তার কারণ হচ্ছে দেখো, নিউফাউন্ডল্যান্ড দ্বীপটি কানাডার পূর্ব উপকূলের কাছে অবস্থিত। ঠিক আছে, এই দ্বীপটির কাছে দিয়েই উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল লাব্রাডর স্রোত পাশাপাশি বিপরীত দিকে প্রবাহিত হয়েছে। এর ফলে উষ্ণ উপসাগরীয় স্রোতের ওপর সৃষ্ট প্রচুর পরিমাণে জলীয় বাষ্প শীতল লাব্রাডর স্রোতের ওপর দিয়ে প্রবাহিত শীতল এবং শুষ্ক বায়ুর সংস্পর্শে এসে সহজেই ঘনীভূত হয় এবং সংলগ্ন অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি করে। এছাড়া এই দুই উষ্ণ শীতল সমুদ্র স্রোতের ওপর সৃষ্ট দুই বিপরীতধর্মী বায়ু পরস্পর বিপরীতমুখী হওয়ায় এদের মধ্যে সংঘর্ষ হয় এবং তার ফলে এখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি হয়, যার পরিণামে নিউফাউন্ডল্যান্ড সহ সংলগ্ন অঞ্চলে প্রায়ই ঝড়ঝঞ্ঝা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে। এটা তো তোমাদের একটা খুবই সহজ প্রশ্ন যে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে। বর্জ্যের যে ব্যবস্থাপনা সেটাই হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। তাহলে দেখো যে কার্যকরী পরিচালন পদ্ধতির মাধ্যমে বর্জ্য পদার্থের সংগ্রহ, অপসারণ, পরিবহন, শোধন, ক্ষতিকর প্রভাব হ্রাস এবং পুনরায় ব্যবহারের উপযোগী করা হয় তাকে বলছে বর্জ্য ব্যবস্থাপনা। এই পদ্ধতিগুলিকে তিনটে ভাগে ভাগ করা হয়: বর্জ্য পৃথকীকরণ, ভরাটকরণ এবং কম্পোস্টিং। এছাড়াও নিকাশি পদ্ধতির সাহায্যে তরল বর্জ্যের ব্যবস্থাপনা এবং স্ক্রাবারের মাধ্যমে গ্যাসীয় পদার্থের ব্যবস্থাপনা করা হয়ে থাকে। অর্থাৎ টোটাল পদ্ধতি হচ্ছে তোমার 5টা। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, বর্জ্যই সম্পদ। আচ্ছা দেখো এখানে বর্জ্যই সম্পদ বলতে তোমার ওই আমাদের যে 3টে বা 4টে আর আছে, ওই 3টে বা 4টে আরকেই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ বর্জ্যটাকে আমরা সম্পদ হিসাবে কীভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ বর্জ্যকে কীভাবে আমরা আমাদের কাজে লাগাতে পারি সেটাকেই বলছে। তাহলে দেখো প্রথম যেটা আছে পরিমাণ হ্রাস। ঠিক আছে, আমাদের পরিমাণ হ্রাসটা যা আছে রিইউজটাকে আমরা সম্পদের মধ্যে ব্যবহার করতে পারি। দুটো, একটা হচ্ছে রিইউজ আর একটা হচ্ছে তোমার পুনর্নবীকরণ। এই দুটোকে আমরা তোমার সম্পদ হিসাবে আমাদের ব্যবহার করতে পারি। তাহলে রিইউজ বলতে কি হচ্ছে, রিইউজ পুনরায় ব্যবহার, অর্থাৎ বর্জ্য যেগুলো আছে সেগুলো যাতে আমরা পুনরায় সম্পদ হিসাবে আমাদের চাহিদাকে পূরণ করতে পারি। তাহলে নতুন পদ্ধতি উদ্ভাবন করে পরিত্যক্ত দ্রব্য পুনরায় ব্যবস্থা করতে হবে। যেমন বাতিল জলের
বোতল থেকে ঘর সাজানোর নানা দ্রব্য প্রস্তুত করা বা পুরানো জলের বোতলের সাহায্যে বাগানে জল দেওয়া প্রভৃতি কাজ করা যায়। তাহলে দেখো এইটা হলো একটা সম্পদ হিসেবে আমরা ব্যবহার করতে পারছি। আর পুনর্নবীকরণ কি? ওটাকে পুনরায় আবার সম্পদে পরিণত করা। এই পদ্ধতিতে বর্জ্য পদার্থ পরিশোধন এবং প্রক্রিয়াকরণ করে পুনরায় ব্যবহারের উপযোগী বস্তুতে পরিণত করা হয়। যেমন জৈব আবর্জনাকে জৈব সারে পরিণত করে বাড়ির বাগানে ব্যবহার করা যায়, বা পুরনো খবরের কাগজ থেকে কাগজের মণ্ড তৈরি হয় বা ঠোঙা তৈরি করা যায়। এছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহারও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ সহায়ক হতে পারে। ঠিক আছে, তাহলে এটাই এই দুটি পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ রিইউজ এবং রিসাইকেল, এই দুটো পদ্ধতির সাহায্যে আমরা বর্জ্যকে সম্পদে পরিণত করতে পারি। এবার দেখো নেক্সট প্রশ্ন যেটা আছে, খাল সেচের দুটি অসুবিধা উল্লেখ করো। তাহলে খাল সেচ যেটা আছে সেটা কিন্তু তোমার খালের সাহায্যে সেচ করা। তো এই খাল সেচের কিন্তু কতগুলো তোমার অসুবিধা আছে। যেমন দেখো আমি বলি বিপদ, এই যে অতিরিক্ত জলসেচের বা খাল সেচের অসুবিধা কী কী। প্রথম হচ্ছে উদ্ভিদের অক্সিজেনের অভাব, অর্থাৎ জলাবদ্ধ মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় উদ্ভিদ শিকড়ের সাহায্যে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না, ফলে উদ্ভিদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। তারপর আছে উদ্ভিদের বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি হয়, যেমন জলাবদ্ধ মাটিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, জীবাণু ইত্যাদি সক্রিয় হওয়ার ফলে গাছের শিকড় পচে যায়। এছাড়া উদ্ভিদের দেহে নানা রকম ছত্রাক ঘটিত রোগের সৃষ্টি হয়। বিষাক্ত পদার্থের সৃষ্টি, মাটিতে দীর্ঘ সময় জল জমে থাকলে নানা রকম বিষাক্ত পদার্থ যেমন হাইড্রোজেন সালফাইড, উদ্বায়ী ফ্যাটি অ্যাসিড ইত্যাদি উৎপন্ন হয়, যা উদ্ভিদের পক্ষে ক্ষতিকর। আর জমির উর্বরতা হ্রাস পায়। জলসেচের সুবিধা থাকলে জমিতে সারা বছর চাষ হয়, অনেক সময় একই ফসল বারবার চাষ হয়। এর ফলে মাটিতে ভারসাম্য নষ্ট হয় এবং জমির স্বাভাবিক উর্বরতা কমতে থাকে। মাটির লবণতা বৃদ্ধি, বলছে অতিরিক্ত জলসেচের ফলে মাটির নিচের স্তর থেকে লবণ সেচের জলে দ্রবীভূত হয়ে মাটির ওপরের স্তরে এসে সঞ্চিত হয়, এভাবে মাটি লবণাক্ত হয়ে যায়। ভৌমজলের পতন, অতিরিক্ত জল তোলার ফলে মাটির নিচে, এটা কিন্তু হবে না, তাই না, এটা তোমার অন্যরকম জলসেচের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, তাহলে এইগুলো তোমাকে লিখতে হবে। নেক্সট কি আছে তোমার, ফালি চাষ কাকে বলে। দেখো ফালি চাষ তোমার ওই যে যে ইয়ে আছে, ওই একটা বিশেষ পদ্ধতি, যেমন ঝুম চাষ, ঠিক তেমনি তোমার ফালি চাষ। আমি দেখাই তোমাদের ফালি চাষটা 47, এই যে ধাপ চাষ যেমন আছে ঠিক তেমনি ফালি চাষ। দেখো ফালি চাষটা কি, এই সাইডে তোমার লেখা আছে ফালি চাষ, এখান থেকে আমি বলছি। অনেক সময় ভূমির ঢালের আড়াআড়িভাবে চওড়া ফিতে বা পংক্তির মতো জমি তৈরি করে তার মধ্যে শস্য রোপণ করে যে চাষাবাদ করা হয় সেই চাষকে ফালি চাষ নামে পরিচিত। ঠিক আছে, ভূমির ঢালে ওই ফালির মতো আকৃতি নিয়ে যে চাষটা করা হচ্ছে ফালি চাষ। এই ধরনের চাষের ক্ষেত্রে ঢালের আড়াআড়ি দিকে লম্বা ফালি তৈরি করে চাষ করা হয়। পর্বতের পাদদেশী অঞ্চলে এই ধরনের চাষ করা হয়। ঠিক আছে, আর সিম, ডাল, চীনাবাদাম প্রভৃতি শস্য উৎপন্ন করা হয়। তাহলে এটি হচ্ছে তোমার ফালি চাষ, যেটা পর্বতের পাদদেশে চাষ করা হয়। নেক্সট কি আছে, সহযোগী শিল্প। দেখো সহযোগী শিল্প আর ওই অনুসারী শিল্প দুটো কিন্তু একই। হ্যাঁ, আমি দেখাই তোমাদের। সহযোগী শিল্প মানে বড় শিল্পের সঙ্গে যে শিল্পটা গড়ে উঠছে, এই যে অনুসারী শিল্প বা সহযোগী শিল্প। কোনো বৃহৎ শিল্পের সহায়ক শিল্পকে সহযোগী শিল্প বলা হয়। যখন কোনো শিল্পে উৎপাদিত দ্রব্যসমূহ কাঁচামাল হিসাবে ব্যবহার করে পরস্পর নির্ভরশীল অনেক শিল্প গড়ে তোলা হয়, তখন সেটিকে কেন্দ্রীয় শিল্প এবং বাকি শিল্পগুলোকে অনুসারী শিল্প বা সহযোগী শিল্প বলা হয়। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে মানুষ জমি অনুপাত। আচ্ছা দেখো, জনঘনত্বটাকে কিন্তু মানুষ জমি অনুপাত বলছে, এটা অন্য কোনো কিছু নয়। এটা কিন্তু তোমাদের অনেক সময় কনফিউশন আসতে পারে যে মানুষ জমি অনুপাত কি, কিন্তু এটা বিশেষ কিছু নয়। এটা হচ্ছে তোমার ওই জনঘনত্বেরই তোমার একটা অন্য নাম হচ্ছে মানুষ জমি অনুপাত। দেখো এখানে ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো জনঘনত্ব। কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যাকে ওই অঞ্চলের মোট জমির আয়তন দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে জনঘনত্ব বলে। জনঘনত্ব ইকুয়াল টু জনসংখ্যা বাই মোট জমির আয়তন। জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে প্রকাশ করা হয়। এর সাহায্যে জমির ওপর জনসংখ্যার চাপ বোঝা গেলেও অধিবাসীদের জীবনযাত্রার গুণগত মান বোঝা যায় না। ব্যাস, এইগুলোই হচ্ছে তোমার জনঘনত্ব বা মানুষ জমি অনুপাত। নেক্সট কি আছে, প্রচলিত প্রতীক চিহ্ন কাকে বলে। দেখো প্রচলিত প্রতীক চিহ্নটা তোমার যেটা বলছে যে
এটা সবাই যে চিহ্ন ব্যবহার করে, সেগুলি প্রচলিত প্রতীক চিহ্ন। প্রতীকের সাহায্যে বিভিন্ন বিষয়কে সহজে বোঝানো যায়। উদাহরণ বিন্দু, রেখা, বর্ণমালা চিহ্ন ইত্যাদি। ব্যবহার কিসে হয়? শহর, রাস্তা, রেলপথের মতো বৈশিষ্ট্য চিহ্নিত করতে প্রচলিত প্রতীক ব্যবহার করা হয়। হ্যাঁ, মানচিত্র প্রতীক ব্যবহার করা হয়। আরও কিছু নাম হলো লোগো, টোকেন, ম্যানোগ্রামস, এগুলো হচ্ছে তোমার ওই প্রতীক চিহ্নের উদাহরণ। তারপরে কি আছে দেখো, প্রতীক চিহ্নের পরে আসছে আমাদের সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর। আচ্ছা দেখো, সেন্সর যেটা আছে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা সক্রিয় এবং নিষ্ক্রিয়। এটার পার্থক্য আমি পুরোপুরি লেখা হিসেবে দেখাতে পারছি না, কিন্তু আলোচনা করে দিচ্ছি। দেখো, সক্রিয় সেন্সর হচ্ছে এই সেন্সরগুলি দিনের বেলায় তোমার কাজ করে। আর নিষ্ক্রিয় সেন্সর যেটা প্যাসিভ সেন্সর, এটা তোমার মানে নিষ্ক্রিয় সেন্সর যেটা, এই সেন্সরটা কিন্তু দিনের বেলায় কাজ করে। আর সক্রিয় সেন্সর যেটা, এটা কিন্তু রাতের বেলায় কাজ করে। ঠিক আছে, এই সেন্সরগুলি দিনের বেলার উপস্থিতিতে সূর্যের প্রতিফলনের সাহায্যে বস্তুর তড়িৎচুম্বকীয় বিকিরণ গ্রহণ করে প্রতিকৃতি গঠন করে, যেমন ফটোগ্রাফি ক্যামেরা। আর এই সেন্সরগুলি নিজস্ব শক্তি আলোর সাহায্যে বস্তুর প্রতিফলন সংগ্রহ করে, এটি রাত্রিবেলায় শক্তির উৎস হিসাবে কাজ করে। ঠিক আছে, তাহলে এটাই তোমার এদের পার্থক্য। নেক্সট কি আছে দেখো, তাহলে সক্রিয় নিষ্ক্রিয় সেন্সর হয়ে গেল। এরপরে আমরা চলে এলাম ঘ বিভাগে। প্রথমে কি আছে, নদী এবং হিমবাহের কাজের তুলনা করো। হ্যাঁ, তাহলে নদী এবং হিমবাহের কাজের তুলনা, দুটোর মধ্যে মানে পার্থক্য আছে কাজের তুলনার মধ্যে। যেমন নদী বেঁকে প্রবাহিত হয় কিন্তু হিমবাহ সোজা প্রবাহিত হয়, এরকম কিছু কিছু পার্থক্য, তাদের ভূমিরূপের পার্থক্য আছে। দেখো, বরফাবৃত অঞ্চল ছাড়া সব জায়গাতেই নদীর কাজ দেখা যায়, অর্থাৎ পৃথিবীতে কিন্তু নদীর কাজের জায়গা বেশি। আর এটা হচ্ছে বরফাবৃত জায়গাতে হিমবাহের কাজ দেখা যায়। উচ্চ, মধ্য, নিম্ন তিনটি প্রবাহে স্বতন্ত্র ধরনের কাজ করে। আর হিমবাহ প্রবাহপথে কোনো নির্দিষ্ট ভাগ নেই, অর্থাৎ একে কিন্তু কোনো গতিতে ভাগ করা যায় না। আর এটা কি আছে, নদী দ্রুত গতিতে প্রবাহিত হয় বলে কাজের গতিও দ্রুত, আর হিমবাহ গতি ধীর, তাই কাজের গতিও হচ্ছে মন্থর। এবার দেখো, নদীর ক্ষয় কাজের মাধ্যমে পাঁচটি, এগুলি হলো ঘর্ষণ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, জলপ্রবাহজনিত ক্ষয়, বুদবুদ ক্ষয় এবং দ্রবণ ক্ষয়। আর হিমবাহের কাজ হচ্ছে দুটি, একটি উৎপাটন ক্ষয় এবং দুটো হচ্ছে অবঘর্ষ ক্ষয়। নদী যান্ত্রিক রাসায়নিক পদ্ধতিতে ক্ষয় কাজ করে, আর হিমবাহ শুধুমাত্র যান্ত্রিক পদ্ধতিতে ক্ষয় কাজ করে। নদীর কাজ নির্ভর করে প্রধানত ভূমির ডাল, শিলাস্তরের প্রকৃতি, নদীতে জলের পরিমাণের উপর। আর হিমবাহের কাজ নির্ভর করে মূলত বরফের পরিমাণ এবং শিলাস্তরের প্রকৃতির উপর। এছাড়াও আছে দেখো, নদীর গতিপথ আঁকাবাঁকা হয়, হিমবাহ কিন্তু সোজা গতিতে প্রবাহিত হয়। নদীর উপত্যকা আয় আকৃতির, হিমবাহ উপত্যকা হচ্ছে ইউ আকৃতির। নদীর ক্ষয়জাত পদার্থগুলি গোলাকার এবং মসৃণ হয়, হিমবাহের পদার্থগুলি কিন্তু কোণাকৃতি এবং অসমতল প্রকৃতির হয়। নদী তার বাহিত পদার্থগুলিকে ভারী এবং হালকা এইভাবে নদী খাতে সঞ্চয় করতে করতে এগিয়ে যায়, আর হিমবাহিত পদার্থ কিন্তু তার গতিপথের বিভিন্ন অংশে একই সঙ্গে সঞ্চিত হয়। তাহলে এই হচ্ছে কতগুলো পার্থক্য। দেন কি আছে, জোয়ার ভাটার তিনটি অনুকূল প্রভাব উল্লেখ করো। অর্থাৎ আমাদের যে জোয়ার ভাটা হচ্ছে তার কিছু অনুকূল প্রভাব আছে। কি কি আছে দেখো, একটা হচ্ছে তোমার জোয়ার ভাটার সুবিধা। দেখো, এই সুবিধাটাই হচ্ছে, প্রতিকূলটাই কিন্তু বলছে না। অনুকূল মানে সুবিধা যেটা, সেই সুবিধাটাই কিন্তু তোমাদেরকে বলতে হবে। কি কি আছে দেখো, তিনটে বলেছে, এর মধ্যে দেখো এখানে 6টা দেওয়া আছে, এর মধ্যে যে কোনো তিনটি লিখবে। প্রথমে হচ্ছে নাব্যতা বৃদ্ধি হয়, নৌ চলাচলের সুবিধা হয়, আবর্জনাহীন গতিপথের সৃষ্টি হয়, বিদ্যুৎ উৎপাদন হয়, মৎস্য শিকারের সুবিধা হয় এবং বরফমুক্ত বন্দরের সৃষ্টি হয়। তাহলে এগুলোর মধ্যে যে কোনো তিনটে তোমরা লিখতে পারো। নেক্সট কি আছে, তরল বর্জ্য ব্যবস্থাপনার পর্যায়গুলি লেখো। দেখো, তরল বর্জ্য যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যবস্থাপনার কিন্তু কতগুলো পর্যায় আছে, মানে কতগুলো স্টেপে কিন্তু এটাকে শোধন করতে হয়। যেমন প্রথম হচ্ছে শোধন। ঠিক আছে, এটা 3টি পদ্ধতিতে করা হয়। প্রথম হচ্ছে শোধন। হ্যাঁ, শোধনটা কি বলছে, প্রথমে বর্জ্য জলে ভাসমান আবর্জনাকে ছেঁকে নেওয়া হয়, এরপর ওই বর্জ্য জলকে একটি বড় কক্ষে প্রবেশ করিয়ে সেখানে নুড়ি, পাথর, বালি প্রভৃতি অধক্ষিপ্ত করানো হয়। তারপরে দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে, প্রথম কক্ষে শোধিত জলকে দ্বিতীয় কক্ষে পাঠানো হয়। এই পর্যায়ে জলের জৈবিক অক্সিজেনের চাহিদা মানে বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কমানো হয়। আর তৃতীয় পর্যায়ে কি, জৈব শোধনের পর জলকে বৃহৎ কোনো জলাধারে প্রবেশ করানো হয়। এই জলাধারে জল বেশ কয়েকবার সপ্তাহ থাকে, কারণ এই সময় জলে দ্রবীভূত নাইট্রোজেন, ফসফরাস, বিষাক্ত যৌগগুলি দূরীভূত হয়, জল শোধিত হয়ে যায়। তাহলে এই 3টে স্টেপে কিন্তু তোমার তরল পদার্থকে ব্যবস্থাপনা করা হয়। তারপর কি আছে দেখো, পুনরাবর্তন এবং পুনর্ব্যবহারের মধ্যে পার্থক্য লেখো। দেখো, দুটোই কিন্তু ওই 3R এর মধ্যে পড়ছে। হ্যাঁ, পুনরাবর্তন এবং পুনর্ব্যবহার দুটোই কিন্তু তোমার 3R এর মধ্যে পড়ছে, কিন্তু এর মধ্যে পার্থক্যটা কি হবে সেটা হচ্ছে তোমার পুনরাবর্তন দুটো দিয়েছে,
পুনরাবর্তন এবং পুনর্ব্যবহার। দেখো পুনর্ব্যবহার আর এটা হচ্ছে পুনর্নবীকরণ বা পুনরাবর্তন, রিসাইকেল। হ্যাঁ, তাহলে কি পুনর্ব্যবহার মানে কি হচ্ছে, যেটা তোমার ব্যবহার হয়ে গেছে সেটাকে পুনরায় ব্যবহার করা। আর রিসাইকেল হচ্ছে জিনিসটাকে পুনরায় প্রসেসিংয়ের মাধ্যমে ব্যবহার করা। এখানে কিন্তু কোনো নতুন জিনিস সৃষ্টি হয় না, আর পুনর্নবীকরণে কিন্তু নতুনভাবে জিনিসের সৃষ্টি হয়। এরকম কিছু পার্থক্য কিন্তু এই দুটোর মধ্যে আছে। তারপরে আছে দেখো, ভারতে প্রায়ই বন্যা এবং খরা দেখা যায় কেন? ভারতে প্রায়ই বন্যা খরা দেখা যায়, এটা হচ্ছে তোমার মৌসুমি বায়ুর ওই খামখেয়ালি পনার জন্য। হ্যাঁ, কখনো আগে আসে কখনো পরে আসে, এটার জন্যই কিন্তু এই অবস্থাটার সৃষ্টি হয়। তো এখানে দেখো দেওয়া আছে ভারতে বন্যা খরার প্রাদুর্ভাব দেখা যায় কেন। প্রথমে আছে ভারতে মৌসুমি জলবায়ুর দেশ, ভারতে প্রধানত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য বৃষ্টিপাত হয়। এই বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রকৃতি অনিশ্চয়তা, অনিয়মিত। প্রকৃতপক্ষে মৌসুমি বায়ুর খামখেয়ালির জন্যই ভারতে কখনো খরা কখনো বন্যা সৃষ্টি হয়। খরার কারণ হচ্ছে কি, বর্ষাকালে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি, স্বাভাবিকের তুলনায় দেরিতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন, স্বাভাবিক সময়ের আগে মৌসুমি বায়ু ভারতে প্রত্যাবর্তন, বর্ষাকালে একটানা বেশ কিছুদিন ধরে বৃষ্টি অবস্থার সৃষ্টি হয়। এল নিনোর উপস্থিতির কারণেও ভারতে খরা পরিস্থিতি উদ্ভব হতে পারে। আর কি আছে, বন্যার কারণ কি, দক্ষিণ পশ্চিম মৌসুমে অতি সক্রিয়তা তথা অতিবর্ষণের কারণে হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে প্রত্যাবর্তনের স্বাভাবিক সময়ের পরেও দক্ষিণ পশ্চিম মৌসুমে ভারতে থেকে গেলে, নির্ধারিত সময়ের আগে দক্ষিণ পশ্চিম মৌসুমে ভারতে প্রবেশ করলে, বহুদিন ধরে একটানা প্রবল বৃষ্টিপাত হলে, বর্ষাকালে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে, আর নদী খাত পলি জমে ভরাট হয়ে মজে গেলে নদী প্রবাহ রুদ্ধ হয়ে বন্যা দেখা দিতে পারে। তাহলে এই কতগুলো কারণ আছে। এরপর আছে দেখো বিশাখাপত্তনমের জাহাজ নির্মাণ শিল্প উন্নত কেন। দেখো বিশাখাপত্তনম হচ্ছে তোমার এই জাহাজ নির্মাণ শিল্পে উন্নত, তার কারণ কতগুলো আছে আমি তোমাদের দেখাই। শুধু নির্দিষ্টভাবে জাহাজের উপরেই বলা যাবে না, তোমাদের দেখাই আমি। এই দেখো বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট। হ্যাঁ, এইটা লিখলেই তোমার জাহাজ নির্মাণ শিল্পে উন্নত কেন এটা লেখা হবে। ঠিক আছে, বলছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম নিকটবর্তী বালাচের ভূতে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন সহযোগিতায় গড়ে ওঠা কারখানাটি প্রধানত জলবিদ্যুতের সাহায্যে উচ্চমানের ইস্পাত তৈরি করে। এটি পূর্ব উপকূলের লৌহ ইস্পাত কারখানা। এই ভারতের বৃহত্তম ফ্রান্স অবস্থায় এই বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় 73 টন। এখানে গড়ে ওঠার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে কাঁচামাল। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ ডুপাড্ডা, কুর্নালা, নেল্লোর, গুন্টুর, বাস্তার, ছত্তিশগড়ের বাইলাডিলা আর আকরিক লোহা। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের সিঙ্গার, ঝাড়খণ্ডের জারপাটা, উড়িষ্যার তালচেরের কয়লা, আর অন্ধ্রপ্রদেশের জাগিয়াকে পেটার চুনাপাথর হচ্ছে উড়িষ্যার গাংপুর, কোটাপুর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, ম্যাঙ্গানিজ অন্ধ্রপ্রদেশের খাম্বাব এবং উড়িষ্যার বীরমিত্রপুরের ডলোমাইট, গোদাবরীর জল, রানুঘাট তাপবিদ্যুৎ, কলকাতা শিল্পাঞ্চলের চাহিদা, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, কলকাতা বন্দরের সান্নিধ্য, দক্ষিণ পূর্ব রেলপথ এবং সড়ক পথ পরিবহনের সুবিধা। এই সমস্ত কারণে কিন্তু এখানে জাহাজ নির্মাণ শিল্পটি উন্নতি লাভ করেছে। তারপরে আছে দেখো উপগ্রহ চিত্র তৈরির পর্যায়গুলি কী কী। তাহলে দেখো উপগ্রহ চিত্র যে তৈরি করা হয় সেটা কিন্তু কতগুলো স্টেপে তৈরি করা হয়, একবারে কিন্তু এটা হয় না। তো কিভাবে হয়ে থাকে সেটাই তোমার এখানে লিখতে হবে। উপগ্রহ চিত্র তৈরির পর্যায় দেখো, প্রথম পর্যায়ে কী আছে, মহাকাশে উপগ্রহ প্রেরণ, অর্থাৎ প্রথমে কিন্তু উপগ্রহটাকে প্রেরণ করা হলো। তারপরে দ্বিতীয় পর্যায়ে কি, প্রতিফলিত বা বিকিরিত সৌররশ্মি গ্রহণ, সৌররশ্মি গ্রহণ। এরপর কৃত্রিম উপগ্রহে যুক্ত সেন্সরগুলি পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে প্রতিফলিত সৌররশ্মির পরিমাণ বা উজ্জ্বলতার মান অনুসারে বিভিন্ন ব্যান্ড সংখ্যার আকারে জমা করে। তৃতীয় পর্যায়ে কী আছে, ভূপৃষ্ঠের তথ্য প্রেরণ, মানে সংগৃহীত তথ্যগুলি এরপর স্বয়ংক্রিয় ব্যবস্থা বিভিন্ন সংকেতের মাধ্যমে ভূপৃষ্ঠে অবস্থিত গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয়। চতুর্থ পর্যায়ে কি, চিত্রায়ন। চিত্রায়নটা কী হচ্ছে, সংগৃহীত তথ্যগুলির মধ্যে যেসব ভুল ত্রুটি বা অসম্পূর্ণতা থাকে সেগুলিকে সংশোধন করা হয়। নতুন ব্রাইটনেস ভ্যালু বা উজ্জ্বলতা মান নির্ণয় সহ আনুষঙ্গিক কিছু পদ্ধতির মাধ্যমে তথ্যগুলিকে ব্যবহারের উপযোগী করে তা থেকে ইমেজ বা চিত্র তৈরি করা হয়। এই পর্যায়টির নাম হচ্ছে ট্রান্সফরমেশন। আর সবশেষে আছে পঞ্চম পর্যায়ে হচ্ছে জিআইএস পদ্ধতির সাহায্যে মানচিত্রের ব্যবহার। বলছে ইমেজ তৈরি করা হলে সেটিকে ভিত্তি করে ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা জিআইএস পদ্ধতির সাহায্যে প্রয়োজন মতো উদ্ভিদ মানচিত্র, জলাভূমি মানচিত্র প্রভৃতি নানা মানচিত্র তৈরি করা হয়। তাহলে এগুলোই হচ্ছে তোমার স্টেজ, অর্থাৎ 5টি স্টেজে ব্যবহার করা হয়। তারপর আছে উপগ্রহ চিত্রের সুবিধা এবং অসুবিধা। তাহলে দেখো এই যে উপগ্রহ চিত্রটি আছে এর কিন্তু কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে।
তাহলে সুবিধা অসুবিধা কী কী আছে দেখো। প্রথম যেটা হচ্ছে সুবিধা, সেটা হচ্ছে দুর্গম অঞ্চলের তথ্য, যেখানে মানুষ পৌঁছাতে পারে না সেখানকার তথ্য কিন্তু উপগ্রহ সাহায্যে নেওয়া যেতে পারে। তারপরে খুব অল্প সময়ে নিখুঁত তথ্য, অর্থাৎ এটার জন্য কিন্তু সময় কিন্তু খুবই কম লাগে। আর কি হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন এবং সঠিক পূর্বাভাস এটার সাহায্যে দেওয়া যেতে পারে। এছাড়াও জলসম্পদ, অরণ্য সম্পদ, ভূমি ব্যবহারের ধরন, ভূগর্ভস্থ সম্পদ, আন্তর্জাতিক সীমান্তে বিদেশি সোনার গতিবিধি ইত্যাদি সঠিক তথ্য সংগ্রহ করা যায়। আর অসুবিধা কি, ব্যয়বহুল, অর্থাৎ উপগ্রহ চিত্র কিন্তু সহজে তার পরিকাঠামো করে তোলা যায় না। আর উন্নত প্রযুক্তি এবং সুদক্ষ কর্মীর প্রয়োজন হয়, অর্থাৎ এর জন্য কিন্তু যথেষ্ট ট্রেনিংয়ের দরকার হয়। তাহলে এই অসুবিধাগুলো কিন্তু এই উপগ্রহ চিত্রে রয়েছে। তারপরে কি আছে, শেষ হলো। এবারে আমরা ইও বিভাগে চলে এলাম। দেখো এখানে তোমার দুটো প্রশ্ন করতে হবে, দেওয়া আছে 4টি, হ্যাঁ, অর্থাৎ সবই কিন্তু ডবল ডবল বড় প্রশ্নের। তাহলে প্রথমে কি আছে, চিত্র উদাহরণ সহ হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ। তাহলে দেখো হিমবাহের ক্ষয় কাজের ফলে কিন্তু অনেক ভূমিরূপ আছে, তার মধ্যে থেকে তোমাদিকে ওই 3টে আলোচনা করতে হবে। অবশ্যই তোমরা ছবি দেবে এবং বৈশিষ্ট্যের মতো করে আলোচনা করবে। দেখো ক্ষয়কাজের ফলে ভূমিরূপগুলো কী আছে, 1 নম্বর আছে তোমার করি বা সার্ক, তাহলে এটা টেবিলের মতো আকৃতি বিশিষ্ট যেটা ভূমিরূপ। তারপর আছে এরিটি, তাহলে যখন দুটি করি পাশাপাশি হয় তখন মাঝের উচ্চভূমিটাকে এরিটি বলছে। এই যে ছবিটা দেখো এখানে দেওয়া আছে, এই ছবিটা তোমাদেরকে আঁকতে হবে। এই যে এটা করি, এটা হচ্ছে এরিটি, আর পাশাপাশি এরিটির মাঝে যে চূড়াটা, এটা হচ্ছে পিরামিড চূড়া। তারপরে দেখো দেওয়া আছে পিরামিড চূড়া, বলছে পার্বত্য উপত্যকায় হিমবাহের উৎসমুখী ক্ষয়কার্যের অন্যতম নিদর্শন হলো পিরামিড চূড়া। এটি পর্বতের বিভিন্ন দিকে পাশাপাশি 3-4টি করি সৃষ্টি হলে সেগুলি ক্রমাগত মস্তক দেশের দিকে ক্ষয়প্রাপ্ত হয়ে এটি পিরামিড চূড়ার আকৃতি গঠন করে, এর নাম হচ্ছে পিরামিড চূড়া বা হর্ন। তাহলে এই 3টে তোমরা দিতে পারো, অথবা তোমরা ঝুলন্ত উপত্যকা, তারপর বা ইউ আকৃতির উপত্যকা, বা হিমদনি বা হিমবাহ উপত্যকা, ক্র্যাগ অ্যান্ড টেল, এগুলো কিন্তু দিতে পারো। তাহলে যে কোনো 3টে কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে চিত্রসহ পৃথিবীর বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর বিবরণ দাও। তাহলে দেখো বিভিন্ন প্রকার বলতে পৃথিবীতে কিন্তু 3টেই নিয়ত বায়ু আছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। এই 3টে বায়ু তোমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে দেখো আয়ন বায়ু যেটা আছে, এই যে 3টে বায়ু, একটা হচ্ছে আয়ন বায়ু, একটা পশ্চিমা বায়ু, আর অপর আছে তোমার এদিকে আছে মেরু বায়ু। তাহলে আয়ন বায়ু কোনটা বলছে, এই দেখো এই ছবিটা আঁকতে হবে। তাহলে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব আয়ন বায়ু, এই বায়ুটা হচ্ছে তোমার আয়ন বায়ু। এই দুটো হচ্ছে পশ্চিমা বায়ু, আর এই দুটো হচ্ছে তোমার মেরু বায়ু। তাহলে আয়ন বায়ু কী আছে, দুটো ভাগে ভাগ করছে। উত্তর এবং দক্ষিণ গোলার্ধে যথাক্রমে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে দুটি বায়ু সারা বছর নিয়মিত হয়ে প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। এটা দুটি ভাগে ভাগ করে, উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এর বৈশিষ্ট্য দেখো কিছু আছে, বায়ুর গতিবেগ, প্রবাহ পথ, এসব। পশ্চিম বায়ু কোনটাকে, পশ্চিমা বায়ু কোনটাকে বলছে, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে উপক্রান্তি উচ্চচাপ বলয় থেকে যে বায়ু 2 মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নির্দিষ্ট পথে নিয়মিত হয়ে প্রবাহিত হয় তাকে বলা হয় পশ্চিমা বায়ু। শ্রেণীভাগ হচ্ছে দক্ষিণ পশ্চিমা বায়ু এবং উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এরও তোমার বৈশিষ্ট্য, নামকরণ, আধিপত্য, এগুলো সব দেওয়া আছে। এরপর আছে মেরু বায়ু, বলছে সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিয়মিতভাবে মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয় দিয়ে প্রবাহিত হয় তাকে বলছে মেরু বায়ু। শ্রেণীভাগ কি, উত্তর পূর্ব মেরু বায়ু এবং দক্ষিণ পূর্ব মেরু বায়ু, এবং এদের বৈশিষ্ট্যগুলো তোমার এখানে দেওয়া আছে। তাহলে এরকম করে তোমরা এই যে 3টে নিয়ত বায়ু আছে, আয়ন, পশ্চিমা এবং মেরু, এই 3টে বায়ু চিত্র সহ কিন্তু তোমাদের বিবরণটা অবশ্যই দিতে হবে। তারপর আছে দেখো ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে উষ্ণতা তারতম্যের 3টি নিয়ন্ত্রকের ব্যাখ্যা দাও। তাহলে দেখো উষ্ণতার যে তারতম্য আছে তার কিন্তু কতগুলো নিয়ন্ত্রক আছে, অর্থাৎ কী কী কারণে উষ্ণতার তারতম্য হয়ে থাকে, এটাই হচ্ছে তোমার নিয়ন্ত্রক। তাহলে দেখো তারতম্যের কারণ প্রথমে আছে যেটা, সেটা হচ্ছে অক্ষাংশ, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে তাপ কিন্তু কমতে থাকে। তারপর আছে উচ্চতা, আর এই ছবিটা কিন্তু তোমাদের দিতে হবে। আর উচ্চতাটা কি, আমরা জানি প্রতি কিলোমিটার উচ্চতায় ট্রপোস্ফিয়ারে কিন্তু 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। তাহলে আমরা যত উপরের দিকে যাব তত উচ্চতার জন্য কিন্তু তাপমাত্রাটা আমাদের কমতে থাকে। তারপরে কি আছে দেখো স্থলভাগ এবং জলভাগের বন্টন, অর্থাৎ এটা কিন্তু তাপের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে। ভূমির ঢাল, অর্থাৎ যেদিকে ভূমির ঢাল হবে, পূর্বমুখী হলে তোমার সূর্যের তাপ সেখানে পূর্ব দিকে, এবং পশ্চিমমুখী হলে সূর্য মানে 12টার পর থেকে তাপ পড়বে। এই যে তোমার এই ছবিটা দেওয়া আছে, তাহলে ভূমির ঢাল অনুযায়ী কিন্তু তাপমাত্রা তোমার হেরফের হয়। তারপর আছে বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা এবং অধঃক্ষেপণ, সমুদ্র স্রোত, স্বাভাবিক উদ্ভিদ, এই সমস্ত কারণে হয়ে থাকে। তোমাদের যে 3টে বলেছে সেই 3টেই তোমরা করবে। এরপরে কি আছে, চিত্রসহ বিভিন্ন প্রকার জোয়ারের বিবরণ দাও। তাহলে দেখো জোয়ার কিন্তু 2 রকমেরই হয়, বিভিন্ন প্রকার বলতে 2 রকম, এক হচ্ছে মুখ্য জোয়ার, একটা হচ্ছে গৌণ জোয়ার। তাহলে এই মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার এই দুটো সম্পর্কে তোমাদের বললেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমি তোমাদের দেখাই মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার। এই যে মুখ্য জোয়ার এইটা,
এবং গৌণ জোয়ার হচ্ছে এটা। তার আগে তোমাদেরকে বলতে হবে যে জোয়ার কোন জিনিসটাকে বলে। তাহলে মুখ্য জোয়ার কী বলছে, যে পৃথিবীর আবর্তনের সময় ভূপৃষ্ঠের যে অংশে চাঁদের ঠিক সামনে আসে সেই জায়গায় জলরাশি চাঁদের আকর্ষণে ফুলে ওঠে, সেখানে যে জোয়ার হয় তাকে বলছে মুখ্য জোয়ার। আর গৌণ জোয়ার কি, পৃথিবীর যে স্থানে মুখ্য জোয়ার হয় ঠিক তার বিপরীত দিকে প্রতিবাদী স্থানে পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে চাঁদের ঠিক দিকে স্থলভাগের বেশি সরণের জন্য যে জলস্ফীতি বা জোয়ার হয় তাকে বলছে গৌণ জোয়ার। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, জোয়ারটা হয়ে গেল। তাহলে এটা তোমার 5-এর দাগের হয়ে গেল। এবার 5-এর দাগের 2, হ্যাঁ, এক্ষেত্রেও দেখো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, দেওয়া আছে 4টে। প্রথম হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি ব্যাখ্যা করো। দেখো এই যে প্রশ্নটা দিয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি ব্যাখ্যা করো, এটা কিন্তু অনেক বড় হবে, হ্যাঁ, এটা কিন্তু চেষ্টা করবে এই প্রশ্নটাকে অ্যাভয়েড করা, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের যথেষ্ট সময় সাপেক্ষ। আর যদি লিখতে চাও অসুবিধা নেই। দেখো উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল, একটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের পার্বত্যভূমি। তোমাকে হিমালয় পার্বত্য অঞ্চলটাকে দিতে হবে। হিমালয় পার্বত্য অঞ্চলকে দেখো 3টে ভাগে ভাগ করা হয়, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয়। পশ্চিম হিমালয়কে আবার ভাগ করছে তোমার শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয় আর অন্যান্য পর্বতশ্রেণী। আর মধ্য হিমালয় যেটা আছে, মধ্য হিমালয় দেখো, মধ্য হিমালয় সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র নেপালের অন্তর্গত হওয়ায় এটা ভারতের ভূপ্রকৃতি ভাগের অন্তর্ভুক্ত করা হলো না, অর্থাৎ এটা কিন্তু নেপালে আছে। আর পূর্ব হিমালয় নেপালের পূর্ব সীমা থেকে অরুণাচল প্রদেশের পূর্ব সীমা পর্যন্ত হিমালয় পার্বত্যভূমির নাম হলো পূর্ব হিমালয়। এবার আবার 3টে ভাগে ভাগ করছে, অরুণাচল হিমালয়, ভুটান হিমালয় এবং সিকিম দার্জিলিং হিমালয়। এবারে এত দূর পর্যন্ত তোমাদের করতে হবে, আর তার সঙ্গে চিত্রটাও কিন্তু দিতে হবে। অতএব এটা কিন্তু কঠিন প্রশ্ন, যদি পারো ভালো, না হয় এটা অ্যাভয়েড করতে পারো। এরপর আছে দেখো ভারতে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। তাহলে যে কোনো ভৌগোলিক পরিবেশকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা প্রাকৃতিক, একটা অপ্রাকৃতিক। প্রাকৃতিকের মধ্যে পড়ছে তোমার ভূপ্রকৃতি, জলবায়ু এবং মৃত্তিকা, আর অপ্রাকৃতিকের মধ্যে পড়ছে তোমার শ্রমিক, পরিবহন, মূলধন এবং বাজার। দেখো এখানে কোনটা তোমার দিয়েছে, গম চাষের অনুকূল পরিবেশ। দেখো গম চাষের ক্ষেত্রে কি কি আছে, গম চাষে দেখো গম চাষের অনুকূল পরিবেশের মধ্যে প্রথমে যেটা তোমার জলবায়ু, অর্থাৎ উত্তাপ কত দরকার, 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। আর বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। আর্দ্রতা কি, অঙ্কুরোদ্গতের সময় শীতল আবহাওয়া, কিছুটা পুষ্টি, আর্দ্র প্রকৃতির জলবায়ু প্রয়োজন হয়। মৃত্তিকা কি, ভারী দোআঁশ এবং বেলে দোআঁশ প্রকৃতির কাদামাটির গমের চাষের পক্ষে ভালো। আর ভূমির অবস্থা, গম গাছের গোড়ায় জল জমে থাকা ক্ষতিকর, তাই ভালো জল নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল ভূমি প্রয়োজন হয়। আর অর্থনৈতিক পরিবেশের মধ্যে জলসেচ, শ্রমিক, মূলধন, চাহিদা, এগুলো তোমাদেরকে আর কি করতে হবে, পয়েন্ট অনুযায়ী আলোচনা করতে হবে। নেক্সট কি আছে, পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় হওয়ার কারণগুলি ব্যাখ্যা করো। তাহলে দেখো পূর্ব এবং মধ্য ভারতে একটা ব্যাপার হচ্ছে কি, যে লৌহ ইস্পাত শিল্প হচ্ছে একটা ভারী শিল্পের অন্তর্গত। তো ভারী শিল্প হওয়ার জন্য এদিকে কিন্তু কাঁচামালের কাছেই কিন্তু গড়ে তুলতে হয়, যার জন্য যেহেতু কাঁচামালগুলো পূর্ব এবং মধ্য ভারতে পাওয়া যায়, তাই কিন্তু এগুলো পূর্ব মধ্য ভারতেই স্থাপিত হয়। দেখো যে কারখানাগুলো সেগুলো হচ্ছে দুর্গাপুর, কুলটি, বার্নপুর, জামশেদপুর, রৌরকেল্লা, বোকারো, মধ্য ভারতের ভিলাই। মধ্য ভারতের ভিলাইটা হচ্ছে মধ্য ভারতে। ঠিক আছে, এবারে এগুলো কেন গড়ে উঠেছে, প্রথম হচ্ছে দেখো কাঁচামালের সহজলভ্যতা। তাহলে পূর্ব মধ্য ভারতে দেখো রানীগঞ্জের কয়লা, ঝরিয়া, বোকারো, গিরিডি, করণপুর প্রভৃতি থেকে তোমার ওই লোহা আকরিকগুলো পাওয়া যায়, এবং মধ্য ভারতের বাইলাডিলা, দালি, রাজহারা প্রভৃতি জায়গা থেকে আকরিক লোহাগুলো পাওয়া যাচ্ছে। জলের সহজলভ্যতা, অর্থাৎ যে সমস্ত নদীগুলো আছে, দামোদর, বরাকর, সুবর্ণরেখা, খড়কাই, শঙ্খ, ব্রাহ্মণী, দক্ষিণ কোয়েল প্রভৃতি নদী থেকে সহজেই কিন্তু জল পাওয়া যায়। আর কি আছে, পর্যাপ্ত বিদ্যুৎ, অর্থাৎ বিদ্যুতের মধ্যে তোমার এই যে দুর্গাপুর, মেজিয়া, ডিসেরগড়, বক্রেশ্বর, পাত্রাতুর, বোকারো, তালচের, মধ্য ভারতের কোরবা, বিন্ধ্যাচল প্রভৃতি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পায়। আর উন্নত পরিবহন ব্যবস্থা, এই যে তোমার পূর্ব এবং মধ্য ভারতের মধ্য দিয়ে কিন্তু কতগুলো জাতীয় সড়ক পথ, যেমন NH2টা কিন্তু এখন NH19, এটা সংশোধন করার দরকার আছে। 6, 23, 31, 33 প্রভৃতি জাতীয় সড়ক কিন্তু এর ওপর দিয়ে গেছে বলে তোমার পরিবহনের কোনো অসুবিধা হয় না। আর কি আছে তোমার বন্দর বলতে কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম, পারাদ্বীপ প্রভৃতি বন্দরগুলোর সান্নিধ্য। এছাড়া দেখো এখানে আছে সুলভ শ্রমিকের প্রাচুর্য, উন্নত বাজার এবং চাহিদা প্রভৃতি। ঠিক আছে, তাহলে এটা গেল। এবারে শেষ প্রশ্ন কি আছে, ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি। তাহলে আমাদের ভারতে নগরায়নের কিন্তু কতগুলো সমস্যা আছে, হ্যাঁ, এই সমস্যাগুলো আমাদের সমাধান করা যায় না, যেহেতু নগর খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায়। প্রথমে কি আছে, অপরিকল্পিত নগরায়ন,
অর্থাৎ দেখো যখন নগরটা হয় তখন সেটা হয়তো কোনো কিছু পরিকল্পনা না করেই যখন ডেভেলপ করে যায় তখন সেটাকে বলছে অপরিকল্পিত নগরায়ন। এরপরে কিছু মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা, অর্থাৎ মানুষ সবসময় চাইছে শহরে গিয়ে থাকবো, সেখানের অসুবিধা সম্পর্কে ভাবছে না। তারপর পরিকাঠামোর অভাব, যেমন বাসস্থানের সমস্যা, পরিবহনের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, শিক্ষার সমস্যা, বিদ্যুতের সমস্যা, জল নিকাশির সমস্যা ইত্যাদি। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার বড় প্রশ্ন। এরপরে শেষ যেটা আছে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংয়ে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তোমার 1 নম্বরে আছে আরাবল্লী। আরাবল্লী পর্বতটা ঠিক আমাদের রাজস্থান যে মরুভূমি আছে তার ঠিক প্যারালালি, দেখো এই জায়গাতে হচ্ছে 1 নাম্বার হচ্ছে এরকম করে দেখাবে, এখানে লিখবে 1 নাম্বার এবং এখানে লিখে দেবে আরাবল্লী। ঠিক আছে, 2 নম্বরে কি আছে কাবেরী নদী। দেখো কাবেরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের নদী, এইরকম জায়গাতে হবে, এই যে এইরকম করে দেখাবে, এইখানে নিয়ে 2 লিখে দেবে, এখানে লিখবে কাবেরী নদী, হলো 2 নম্বর। 3 নম্বর কি আছে ভারতের 2 বার বর্ষাকাল যুক্ত উপকূল, করমণ্ডল উপকূল। দেখো এই যে এইখানে যে উপকূলটা আছে, এই যে এই উপকূলটা, এখানে কিন্তু বছরে 2 বার বৃষ্টিপাত হয়। তাহলে এটা তোমার গেল 3 নাম্বার। তারপরে কি আছে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। দেখো যেখানে বেশি বৃষ্টিপাত হবে, হ্যাঁ, সেখানে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা হবে। তাহলে সবথেকে বেশি বৃষ্টিপাত যুক্ত হচ্ছে চেরাপুঞ্জি, মেঘালয়। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে তোমার ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। তাহলে এখানে লিখে দেবে 4 নাম্বার। তারপরে আছে কি ল্যাটেরাইটে, তারপরে আছে দক্ষিণ ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল। এই জায়গাটাতে অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে সবই দেখা যায়। তো এখানে অন্ধ্রপ্রদেশটা দেখিয়েছি ম্যানগ্রোভ অরণ্য। তারপরে কি আছে একটি কফি উৎপাদক অঞ্চল, কর্ণাটক, কেরালা। এই যে এই জায়গাতে একটা তোমার জায়গা মার্ক করে এখানে হয়ে গেল কফি উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল। তারপর কি আছে দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর চেন্নাই। দেখো এইখানে আছে চেন্নাই, এই জায়গাতে চেন্নাই হচ্ছে তোমার লার্জেস্ট সিটি ইন সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে। তারপরে আছে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র দুর্গাপুর। এই দেখো এই জায়গাতে হচ্ছে আমাদের দুর্গাপুর, এই জায়গাতে দুর্গাপুর হচ্ছে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। তারপর আছে একটি জনবিরল অঞ্চল অরুণাচল প্রদেশ, এই জায়গাতে আছে অরুণাচল প্রদেশ, একেবারে দেখো চায়না বর্ডারের কাছে, এটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ, একটা জনবিরল অঞ্চল। তারপরে আছে নিউ দিল্লি, আমাদের ক্যাপিটাল নিউ দিল্লি, এই জায়গাতে হবে নিউ দিল্লি। তাহলে শেষ হলো, পুরোটাই তোমাদের সঙ্গে আলোচনা করলাম, শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, ম্যাপ পয়েন্টিং। তো দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি ভালো তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারা যেন দেখার সুবিধা পায়। তাহলে এতটা পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।